সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে। শুরুতেই জানিয়ে দিব অত্যন্ত সুখবর, আলহামদুলিল্লাহ। এবার পশ্চিমা শত্রু বাহিনী এবং ইউরোপ, আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করতে পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান, যে ভয়াবহ হুঁশিয়ারি বার্তা দিল চীন। আরও থাকবে রাফায় ভয়াবহ হামলার পরেও ইসরায়েল নীতি পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র। এরপর জানাবো ইউক্রেনকে 30টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম, যা রাশিয়ার সাথে টেক্কা দিতে চায়, কিন্তু রাশিয়া তা নিমেষেই ধ্বংস করে দিবে। আরও থাকবে নরেন্দ্র মোদী আর মাত্র 7 থেকে 8 দিনের প্রধানমন্ত্রী, ইন্নানিল্লাহ তার সময় শেষ, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আর দুটি গোপন প্রতিবেদনে বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নিচ্ছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্পর্কে উন্নয়নের আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে। IAEA এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ 6213.3 কিলোগ্রামের 13,671.5 পাউন্ড বেশি। ফেব্রুয়ারিতে IAEA এর শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরান এই পরিমাণ 675.8 কিলোগ্রাম 1489.8 পাউন্ড বৃদ্ধি করেছে। IAEA এর পরিচালক এবং জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফেল গ্রোসি গত মাসে বলেছিলেন, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন, যে পর্যায়ে পরিদর্শন আমাদের প্রয়োজন সেই পর্যায়ে পর্যবেক্ষণ ইরানের করা যাচ্ছে না। ইরানের কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন, তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন, তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। পার্সটুরে রাফা শহরে ফিলিস্তিন শরণার্থীদের ওপর ইসরায়েলের নৃশংস ও পাশবিক অপরাধ যোগ্যের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণবিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এইসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়ায় জোরদার হয়েছে ইসরায়েলি ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার অভিযান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে, আর চীন সম্পর্কে জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে। ওদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসবই হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর। গতকাল চীনের প্রধানমন্ত্রী লিয়াং চিয়াংচিন জাপান ও দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে ঘোষণা করেছেন যে বেইজিং, টোকিও ও সিউলের সঙ্গে সব ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবারও শুরু করতে আগ্রহী। ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দিবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে। চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল হোতা বলে উল্লেখ করে আসছে। জার্মান সশস্ত্র বাহিনী বলেছে, নতুন সেনা নিয়োগ দিতে টিকটক নামক সামাজিক মাধ্যম ব্যবহার করবে। এই মাধ্যমটি যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষে গোটা জার্মানিতেই সংক্রান্ত নতুন একটি কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র। রাশিয়ার সীমান্ত নিরাপত্তা সংস্থার প্রধান কর্মকর্তা জানিয়েছেন, নেটো জোট রাশিয়ার সীমান্তের কাছে পরমাণু হামলার মহড়া চালাচ্ছে। রাশিয়ার সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নেই নেয়ারই উদ্দেশ্য।
রাফায় ভয়াবহ হামলার পরেও ইসরায়েল নীতি পরিবর্তন করবে না যুক্তরাষ্ট্র। রাফার গাজায় প্রাণঘাতী হামলার পরেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতি পরিবর্তনে কোনো পরিকল্পনা নেই। তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতি অন্ধ হয়ে থাকবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধে ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি পরিবারের রবিবারে হামলায় বাস্তুযুদ্ধের জন্য নির্মিত একটি শিবিরে আগুন লেগেছে, ৪৫ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাফায় ইসরায়েলি কর্মকাণ্ড বাইডেনের রেড লাইন লঙ্ঘন করবে বলে ওয়াশিংটন বিশ্বাস করে না। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কিরবি বলেছেন, রবিবারের হামলার পর যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন করবে এমন তথ্য আমার কাছে নেই। ইসরায়েলিরা এর তদন্ত করতে যাচ্ছে। ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেছেন, গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার। রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে রবিবার হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ইউক্রেনকে ৩০টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ৩০টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম। মঙ্গলবার এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রু ওই চুক্তিতে সই করেছেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এবছর ইউক্রেনকে ৯৭.৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দিবে। এছাড়া ১০ বছর মেয়াদী এই চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। জানা গেছে, ৩০টি যুদ্ধবিমান ২০২৮ সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম। এর মধ্যে প্রথম চালান সরবরাহ করবে ২০২৪ সালেই। এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন তিনি। তাতে জেলেনস্কি বলেছেন, আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে। তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান। নরেন্দ্র মোদী আর মাত্র ৭ থেকে ৮ দিনের প্রধানমন্ত্রী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরবেন না, তাকে আর হয়তো ৭ থেকে ৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারবো। মঙ্গলবার এক সভায় তিনি এমন মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রে এবার আর ক্ষমতায় আসছে না বিজেপি। নরেন্দ্র মোদীকে হয়তো আর ৭ থেকে ৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারবো। তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হিংসুটেরা বাংলার উন্নয়ন দেখতে পায় না। একই দিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে এক সভায় নরেন্দ্র মোদী বলেন, বিজেপি এবার বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে। তিনি বলেন, তুষ্ট করার রাজনীতি করতে সিএএ এর বিরোধিতা করছে তৃণমূল। সিএএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে বহু মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন, কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। নাগরিকত্ব দিয়ে তাদের ভারত মায়ের সন্তান বানানো হয়েছে। এই নাগরিকত্ব দিচ্ছে দেশের সংবিধান। পৃথিবীর কোনো শক্তি মোদীর সংকল্পকে আটকাতে পারবে না। এর বিরোধিতা করে মমতা সম্প্রতি বলেছিলেন, আমি মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, চোর বিজেপিকে, সঙ্গে ওদের বন্ধু সিপিএম কে বলে যাচ্ছি, এনআরসি হবে না, সিএএ করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসিদের রিজার্ভেশন কাটতে দেব না। আমরা আইন অনুযায়ী করেছি, আইন অনুযায়ী চলবে। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যেই ৬ দফায় ৪৮৬ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সপ্তম ও শেষ দফায় আগামী ১ জুন ভোটগ্রহণ হবে ৫৭টি লোকসভা আসনে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি আসন, গণনা আগামী ৪ জুন।